আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। বরাবরের মতো তোমাদের শোভন ভাই রয়েছে আজকের ভিডিওতে। কথা বলবো 2022 সালের এসএসসি পরীক্ষা নিয়ে। মূলত এসএসসি পরীক্ষা নিয়ে আমরা একটা কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম যে তোমাদের প্রশ্নগুলো করো, সেগুলো নিয়ে আমরা একটা উত্তরের ভিডিও তৈরি করব। সেখানে প্রায় 400 মতো কোশ্চেন এসেছে, যেখানে অনেক পরীক্ষা সম্পর্কিত তথ্যগুলো তারা জানতে চেয়েছে। হয়তোবা তোমারও মনের মধ্যে এরকম বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো আজকে আমরা এখানে উত্তর দিতে বসছি আর কি। সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিও দেখবে এবং লাস্ট প্রশ্ন পর্যন্ত দেখবা, এবং ভিডিও শেষের দিকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা টিপস রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবা। একটু বড় হতে পারে ভিডিওটা, বাট আমি মনে করি প্রত্যেকটা প্রশ্ন তোমার জানা জরুরি। ওকে, সো আমরা মূল টপিকে চলে যাব। তার আগে একটি কথা বলে রাখতে চাই, শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবা। যারা ফেসবুক থেকে দেখছো, অফকোর্স ফেসবুক পেজটা শোভন স্টাডির ফলো দিয়ে রাখবা। সেখানে প্রশ্ন নিয়ে আমি গতকালকে কমিউনিটিতে পোস্ট করেছিলাম, সেখানে প্রায় 400-র মতো কমেন্ট এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। সো 400 প্রশ্নের অ্যান্সার দেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না, এবং আমি সেজন্য কী করেছি, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অ্যান্সারটা দিব, বাকিগুলো দিব না। কারণ বাকি 400 প্রশ্নের অ্যান্সার দিলে ভাই আমার এখানে 1.5-2 ঘন্টা ভিডিও লাগবে। এতবার ভিডিও করলে তোমরা দেখবাও না, বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে কথা বলে। সো এখানে ইবা প্রশ্ন করেছে যে ভাইয়া এক্সাম হলে কি করোনা ভাইরাসের টিকার কার্ড, টিকার যে কাগজ আছে সেটা নিয়ে যেতে হবে কিনা? এরকম কোনো কিছু নিতে হবে না। পরীক্ষা শুধুমাত্র অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড নিয়ে গেলেই হবে, এগুলো কোনো কিছু জরুরি না। সো এই পরবর্তীতে এখানে অনেকে ক্যালকুলেটারের বিষয়ে জানতে চাইছে যে এইটা সায়েন্টিফিক ক্যালকুলেটর কিনা। ক্যালকুলেটর নিয়ে আমাদের একটা ভিডিও তৈরি করা আছে, যে কোন ক্যালকুলেটরটা তোমরা ব্যবহার করতে পারবা, কোন ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা না, বা এটা শিক্ষা মন্ত্রণালয় যে ক্যালকুলেটর ব্যবহার একটা তালিকা দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, পাবলিক পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নির্দেশনা। এই যে এখানে সম্পূর্ণ, আমি যদি তোমাদেরকে এই নোটিশটা একটু দেখাই, এখানে সম্পূর্ণ ক্যালকুলেটর লিস্ট দেওয়া আছে যতটুকু আমি জানি। আচ্ছা, এখানে দেওয়া না, অন্যটা জায়গায় দেওয়া ছিল। এখানে তারা বলেছে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, যেটা তবে নন প্রোগ্রামেবল হতে হবে, মানে যেটা নন প্রোগ্রামেবল, যেটার মধ্যে প্রোগ্রাম নাই। অ্যান্ড প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর কিন্তু অনেক দাম, আর নন প্রোগ্রামেবল 500, 1000, 1200 টাকা পাওয়া যায়। সেক্ষেত্রে আগে বুঝতে হবে আমরা এটা কি নন প্রোগ্রামেবল নাকি প্রোগ্রামেবল। সেখানে সায়েন্টিফিক ক্যালকুলেটর তুমি ব্যবহার করতে পারবে, যে কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর, তবে সেটা নন প্রোগ্রামেবল হতে হবে। সো এই একটা বিষয় গেল। এর পরবর্তীতে প্রশ্ন করেছে, আমি যদি একটু দেখি, এখানে প্রশ্ন করেছে যে নীরব ভাইয়া এমসিকিউতে যদি আমি 10 বা 15 মিনিটে শেষ করতে পারি, তাহলে কি আমাকে সিকিউ এর প্রশ্নের সাথে সাথে দিয়ে দিবে, না 20 মিনিট পরেই সিকিউ দিবে? এক্ষেত্রে অফকোর্স তোমাকে 20 মিনিট পরেই সিকিউ দিবে, তার আগে তোমাকে সিকিউ এর প্রশ্নটা দিবে না। তবে অনেক জায়গায় শুনতেছি নাকি একসাথে সিকিউ এমসিকিউ এর প্রশ্ন দিবে, তারপর তোমরা যখন তখন ইচ্ছা দাও, বাট এরকম কোনো কিছুই না। তোমাকে এমসিকিউটাকে শেষ হবে, সেটার উত্তর নিবে, তারপরে তোমাকে সিকিউটা দিবে। বুঝতে পারছো নিশ্চয়ই? তারপর এখানে প্রশ্ন করেছে মাহাদিন, এসএসসিতে কোথায় এবং কিভাবে নীলকালি কলম ব্যবহার করা যায় সে বিষয়ে জানালে উপকৃত হবো। সেক্ষেত্রে আসলে ওরকমভাবে তো বোঝানো যাচ্ছে না যে কোথায় নীল কলম। আমরা একটা ভিডিও করছি সৃজনশীল প্রশ্ন বা পরীক্ষা খাতায় লেখার নিয়ম নিয়ে, সেখানে আমি বিষয়গুলো তোমাদেরকে দেখিয়ে দিব যে নীল কলম তোমরা কোথায় কোথায় ব্যবহার করবা, এবং অলরেডি সেই ভিডিওটার প্রসেসিং চলছে, হয়তো বা আজকে বা কালকের মধ্যে পেয়ে যাবা। শিমুল প্রশ্ন করছে ভাইয়া বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে পাস হবে, না দুইটা আলাদা আলাদা পাস? সো অফকোর্স তোমাকে পাস করতে হলে আলাদা আলাদা পাস করতে হবে, এবং যখন তুমি এ প্লাস হবে তখন তোমার একসাথে হবে। কেমন? এর পরবর্তীতে এখানে মারিহা সাফা প্রশ্ন করছে ভাই এমসিকিউতে সেট আলাদা থাকবে, আর সেট আলাদা থাকলে কি কোনো সমস্যা হলে পাশে কারো সাহায্য নিতে পারবো না, তখন কি নিজের যা পারি তাই দিয়ে আসতে হবে কিনা? সো সেটের ব্যাপারটা হচ্ছে কি, যে তোমার যদি সেট অবশ্যই আলাদা থাকবে, এখানে তোমার পাশে কারো সাহায্য নিতে পারবা না, তাই জন্যই তো সেট দিচ্ছে। ধর তোমার হচ্ছে ক সেট, তোমার পিছনের লোকের হচ্ছে খ সেট, তো তোমার সামনে যে তার হচ্ছে গিয়া যে হয়তো ঘ সেট। সো এই যে সেট আলাদা, এখন সেট মানে আলাদা, মানে তুমি তার সাহায্য নিতে পারতেছো না। হয়তো বা তাকে, তার উত্তর যদি তুমি নিতে চাও বা তার যদি সাহায্য নিতে চাও, তাহলে তোমাকে শুধু একদম সরাসরি প্রশ্নটা করতে হবে। লাইক এভাবে যে বাংলাদেশের জাতীয় মানে কি বলে পাখির নাম কি, তুমি বলবা না যে 1 নম্বরের উত্তর কি, তাহলে তোমার 1 নম্বর ওর 1 নম্বর মিলবে না। কিন্তু তুমি যদি সরাসরি প্রশ্নটা করো যে বাংলাদেশ জাতীয় পাখির নাম কি, তখন সে যদি বলে দোয়েল, তখন তোমার ওই অ্যান্সারটা তুমি নিতে পারবা। মানে যেহেতু তার তোমার নম্বর মিলতেছে না, তখন তুমি ওকে পুরো প্রশ্ন জিজ্ঞেস করলে তুমি অ্যান্সারটা নিতে পারবা। এখানে বলেছে জাসিম বলছে যে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র আলাদা পাস করতে হবে। হ্যাঁ, আলাদা পাস করতে হবে। এখানে তুইন বলছে ভাইয়া এক বেঞ্চে কতজন করে বসানো হবে? এক বেঞ্চে 2 জন করে বসানো হবে। এখানে মিশু বলছে এসএসসি মানবিক শাখার প্রশ্ন কেমন আসবে তা নিয়ে নিয়ম দেন। নিয়ম মানবিক শাখা কেন, সব জায়গায় নিয়মে কিন্তু প্রশ্নের ক্যাটাগরি ভিডিও আপলোড করা আছে, যে 45-50 নম্বর পরীক্ষা হবে, 11টা থাকবে ব্যবহারিক বিষয়, ব্যবহারিক নেই এমন বিষয় 11টা, যে সকল বিষয় ব্যবহারিক আছে সেখানে হবে তোমার 8টা প্রশ্ন থাকবে, যে কোনো 3টা অ্যান্সার করবা। এখানে বকুল প্রশ্ন করছে ভাই আমি এটা প্রশ্ন 2বার জানতে চেয়েছিলাম, কিন্তু আপনি সে উত্তর দিচ্ছেন না। যাই হোক, এখানে বলছে যে প্রশ্নটা করেছিলাম একটা সৃজনশীল প্রশ্ন কি একাধিক অধ্যায় সমন্বয় হবে?
নাকি পৃথকভাবে হবে, নাকি মানে যে কোনো একটা অধ্যায় থেকে আসবে একটা সৃজনশীল প্রশ্ন, নাকি 2-3টা অধ্যায় মিলাইয়া হবে। সো ওর প্রশ্নটা একটা দারুণ প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে যে তোমাদের ক্ষেত্রে মানে ন্যাচারালি হয় কি যে একটা অধ্যায় থেকে একটা প্রশ্নই আসে, যেমন ক খ গ ঘ সবগুলো একটা অধ্যায় থেকেই থাকে, কিন্তু অনেক সময় কিন্তু এটা হজবরল হয়, প্রশ্ন গ নম্বর ঘ নম্বর বা ক নম্বর খ নম্বর একটু চেঞ্জ আসে, 2-3টা অধ্যায় মিলাইয়া দেয়। সো এরকমটা মিক্সড পোর্শন, এটা অস্বাভাবিক কিছু না, এরকমই 2-একটা পোর্শন তোমরা পাবা, এটা অস্বাভাবিক কিছু না, তবে সব পাবা না যে একদম সব থাকবে তা না, হয়তো 1-2টা প্রশ্ন এলোমেলো করে এভাবে দিবে তারা। তারপর এখানে প্রশ্ন করেছে, এখানে জাহিদুল প্রশ্ন করেছে ভাই শারীরিক শিক্ষা পরীক্ষা নিয়ে একটা ভিডিও দিলে ভালো হতো। দেখো ভিডিও দেওয়ার মতো তো কোনো কিছুই নেই, তবে ছোট্ট করে বলি, শারীরিক শিক্ষা, কেরিয়ার শিক্ষা এইগুলো কিন্তু তোমাদের নম্বরগুলো তোমাদের শিক্ষকরা বোর্ডে পাঠাবে, তো শিক্ষকদের সাথে কথা বলবো যেন এখানে 50-এ 50 দিয়ে দেয় তোমাদের। এখানে মুনা বলছে ভাই স্কুল থেকে বলছে পরিসংখ্যানে যে কোনো একটি দিতে আর হবে, আপনি বলতেছেন 2টা দিতে হবে, এটা কি করে বুঝলাম না। দেখো কোথাও বলা যায় না যে পরিসংখ্যান থেকে তুমি 2টা দিতে পারবা বা তোমাকে যে কোনো একটা দিবে। আমি যদি তোমাদেরকে নিয়মটা দেখাই, এই যে জরুরি নির্দেশনা, সেখানে লাস্টের দিকে এসে দেখতে পাচ্ছ যে হয়তো বা 5 নম্বরে তারা বলেছে, এই যে 5 নম্বরে যে 11টি সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখান থেকে যে কোনো 4টা অ্যান্সার করবা। কারণ ওই 11টি থেকে যে কোনো 4টা, তার মানে ওখানে তো পরিসংখ্যান রয়েছে, পরিসংখ্যান থেকে তুমি চাইলে 2টা দিতে পারবা, সেই পারপাসে আমি বলেছি যে তুমি যে কোনো 2টা দিতে পারবা। এখন শিক্ষক যদি বলে থাকে তাহলে শিক্ষকের ইচ্ছা মতো বলছে, বাট বোর্ডের নিয়ম, এই যে বোর্ডের নিয়ম প্রকাশ করছে, বোর্ডের নিয়ম অনুযায়ী বোর্ডের পরীক্ষা হবে। সো শিক্ষক সেখানে তার কোনো কিছু করতে পারবে না, তাই না? সেই পরবর্তী দেখে আমরা আরও অনেক প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ, সেগুলো আমি নিলাম না। এখানে একজন প্রশ্ন করেছে ভাইয়া আমি যদি সকল বিষয় A+ পাই তাহলে কি আমার জিপিএ কত আসবে, সরি A গ্রেড পাই, তাহলে তোমার সকল বিষয় মানে তুমি যদি A গ্রেড পাও তাহলে তোমার সকল বিষয় জিপিএ A গ্রেডই আসবে, স্বাভাবিক। 4 পয়েন্ট পেলে 4 পয়েন্টই আসবে। ভাইয়া বলবেন মানবিকে কি অর্থনীতি আছে? হ্যাঁ, মানবিক অর্থনীতি আছে, যেটা হচ্ছে গিয়ে তোমার মানে 4 সাবজেক্ট অনেকে মেইন সাবজেক্ট। এখানে মুভি বলছে কিছু গুজব শোনা যাচ্ছে যে 3 ফিট দূরত্বে বসানো হবে, এক পরীক্ষায় সপ্তাহের ভিতর রেজাল্ট দিবে, 1 সপ্তাহের ভিতর রেজাল্ট দেবে, ব্যাপারে কিছু বলুন। দেখো 3 ফিট দূরত্ব বজায় রাখা হবে না, এটা তোমরা ভালো করে জানো, কারণ 3 ফিট দূরত্ব বজায় রাখা হইলে তোমাদের একটা কেন্দ্রে পরীক্ষা হবে 2-3 হাজার শিক্ষার্থী, তাদেরকে তো পুরো মাঠে বসাইতে হবে, এত সিট কই পাইবে? 3 ফিট দূরত্ব বজায় রাখা হবে না। আর মানে বেঞ্চের কথা বলেছে ওরা, মানে জেড আকারের কথা বলেছে, বাট জেড আকারে তো হচ্ছে না, এক বেঞ্চে 2জন করে বসবা। আর এখানে মানে 1 সপ্তাহের মধ্যে কোনো রেজাল্ট দেওয়া হয় না ভাইয়া, রেজাল্ট প্রকাশ করতে অন্তপক্ষে 60 দিন সময় লাগে। এর পরবর্তীতে প্রশ্ন করেছে মোহন ভাইয়া ইংরেজি প্রথম পত্রে দ্বিতীয় পত্রে রাইটিং পার্টে যে কমপ্লেন লেটার আর নোটিশ আছে, প্রশ্ন করার সময় কি 2টা প্রশ্নই করবে, মানে কমপ্লেন লেটার বা তোমার নোটিশ এমন থাকবে? হ্যাঁ 2টাই থাকবে, হয় কমপ্লেন লেটার নয় নোটিশ, 2টাই থাকবে, অথবা দেওয়া থাকবে, তুমি যে কোনো একটা অ্যান্সার করতে পারবা। সো এই বিষয়টা হয়তো অনেকেই জানতে চাচ্ছে, অনেকেই দেখছে এই বিষয়টা জানতে চাচ্ছে। সো এই পরবর্তী একজন প্রশ্ন করছে রেজাল্ট কতদিনের মধ্যে দিবে, ওই যে বললাম 60 দিন, 16 ডের মধ্যে রেজাল্ট দিবে, বা এর বেশিও হতে পারে। তারপরে এখানে প্রশ্ন করেছে গেমার যে সিভি কিভাবে লিখবো, 1 পৃষ্ঠা লিখতে হবে নাকি 2 পৃষ্ঠা লিখবো, এই বিষয়টা ক্লিয়ার করি। দেখো সাপোজ যখন তুমি একটা পেজ লিখবে, আমি তোমাকে এই পেজটা দিয়ে দেখাই, ধরো তোমার খাতায় কিন্তু 2টা পেজ থাকে, তাই না? মানে এই পাশে একটা পেজ আর এই পাশে একটা পেজ, টোটাল 2টা পেজ। তুমি যখন সিভি লিখবা বা প্রতিবেদন লিখবা, তখন তুমি সবসময়ের জন্য যে প্রথম পেজে শুরু করবা, আর এই পেজটা ফাঁকা রাখবা। ধরো তোমার একটা সিভি লিখতে গেলা বা একটা প্রতিবেদন লিখতে গেলা, তোমার এই পেজে হইলো না, তখন কিন্তু যখন তুমি এই পেজে যদি তুমি লেখো, তাহলে কিন্তু পৃষ্ঠাটা উল্টাইতে হচ্ছে, যেটা শিক্ষক অনেক সময় উল্টাইবে না, তখন তোমার দেখবে না, বা এটা নিয়ম না। তোমাকে লিখতে হবে এই পেজে, যদি দরকার হয় তখন তুমি এই পেজটা ইউজ করবে। আমি তোমাদের আসলে বুঝতে পারতেছি কিনা আমি বুঝতেছি না, জাস্ট তুমি প্রথম পেজ, এটা হচ্ছে তোমার প্রথম পেজ, এটা সেকেন্ড পেজ, তুমি লিখলে প্রথম পেজটা সুন্দর করে লিখবা, যদি দরকার হয় তুমি সেকেন্ড পেজটা ইউজ করবা, কিন্তু তুমি এই সেকেন্ড পেজটা ইউজ করে পৃষ্ঠাটা উল্টাইয়া আরেকটা পেজে তুমি যাবা না। বিষয়টা বুঝতে পারছো? জাস্ট এইভাবে তোমাদের কমপ্লেন লেটার বা যেটাই বলে না কেন, নোটিশ বা তোমাদের প্রতিবেদন যা আছে তোমরা লিখবা। দেন এখানে প্রশ্ন করেছে প্রিয় শোভন ভাই সালাম নেবেন, পরীক্ষা এখন দ্বার প্রান্তে আছে, আমি সব সাবজেক্টে কভার করেছি, রিভিশন দেওয়ার জন্য একটু জানালে উপকৃত হবে, কীভাবে অল্প সময় রিভিশন দেওয়া যাবে। দেখো অল্প সময় রিভিশন দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোকে জাস্ট যে জায়গাগুলো তোমার সবচেয়ে বেশি কনফিউশন, সেই জায়গাগুলো তুমি পড়ো। এমন হতে পারে যে তোমার এই কনফিউশন দেখার জন্য হয়তো বা আধা ঘন্টা সময় দেওয়া লাগে, কোন জায়গায় তুমি পারতেছো কোনগুলো পারতেছো না সেটা দেখা একটা লিস্ট তৈরি করে রিভিশনের একটা লিস্ট তৈরি করবা। ধরো তুমি একটা খাতা নিছো, তুমি একটা লিস্ট তৈরি করে ফেললা যে তোমার মানে এইটা অধ্যায় তোমার রিভিশন দিতে হবে, জাস্ট তুমি সেই অধ্যায়গুলো আগে 10 মিনিট বসে জাস্ট মানে খুঁজে বের করলা, তার পরবর্তীতে 1 ঘন্টা বা 5 ঘন্টা বসে তুমি সেগুলো রিভিশন দিয়ে ফেলবা। সেক্ষেত্রে আগে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো রিভিশন দিতে হবে, যেগুলো তোমার একটু পরে মনে নাই, এরকম আর কি। তো এখানে প্রশ্ন করেছে ভাইয়া প্রশ্নের সেট কীভাবে আলাদাভাবে দেওয়া হয় সেটা নিয়ে যদি একটু বলতেন। দেখো সেট মূলত ঠিক কীভাবে আলাদা দেওয়া হয়, মানে তোমার
প্রশ্ন 30টাই থাকবে, তোমার বন্ধুর প্রশ্ন 30টা থাকবে এবং একই প্রশ্ন থাকবে, জাস্ট চেঞ্জ মানে বুঝো, যাতে তুমি তোমার বন্ধুটা দেখা দেখি না করতে পারো। তোমার যেটা থাকবে 10 নম্বরে, তোমার বন্ধু সেটা থাকবে 1 নম্বরে, তোমার বন্ধু যেটা থাকবে 5 নম্বরে, তোমার সেটা থাকবে 15 নম্বরে। সো এইভাবে একটা এমনভাবে চেঞ্জ করে দিবে যাতে তুমি তোমার মানে 4টা সেট এলোমেলো করে দিবে, যাতে তোমরা কেউ কাউটা দেখতে না পারো। সে যদি তোমাকে 1 নম্বরে বলে ক, কিন্তু তোমার তো 1 নম্বরে ক উত্তর হবে না, তোমার হয়তো বা গ হবে। সেইভাবে তোমরা দেখতে পারবে না। সোহাগ বলেছে যে ভাইয়া নৈবিত্তিকে ভুল করে ভরাট করলে কীভাবে সঠিক উত্তর দিতে পারবো। দেখো, আমি নৈবিত্তিক নিয়ে তোমাদেরকে ভিডিও করতেছি, একদম এমসিকিউ এর যে শিট আছে সেখানে এই যে ভুল করার নিয়ম কানুন যে বিষয়গুলো আছে সেগুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিব, কেমন। সেখানে আমাদের প্রশ্ন করেছে মিম ভাইয়া, শুনলাম জেএসসির সাবজেক্ট ম্যাপিং হবে না। দেখো, সাবজেক্ট ম্যাপিং নিয়ে কিন্তু ইতিমধ্যে আমি ভিডিও আপলোড করেছি, তারপর আমি প্রশ্নটা রেখে জাস্ট ভিডিওটা রেফার করার জন্য, যে সেখানে সাবজেক্ট ম্যাপিং অবশ্যই হবে তোমাদের ভাইয়া। সাবজেক্ট ম্যাপিং হবে না এরকম কোনো কিছু বলেনি। এই যে সাবজেক্ট ম্যাপিংয়ের কথা তারা বলেছে নোটিশে, বুঝছো, সাবজেক্ট ম্যাপিংয়ের কথা তারা নোটিশে কিন্তু বলেছে, কিন্তু সাবজেক্ট ম্যাপিং হবে না এরকমটা কোথাও বলেনি। সো তোমাদের ধরে না সাবজেক্ট ম্যাপিং হবে বা এরকম কোনো কিছু না। আমি জানি সাবজেক্ট ম্যাপিং হলে অনেকের অনেক ক্ষতি হবে, কিন্তু কিছু করার নেই ভাই, সাবজেক্ট ম্যাপিং হবে, এটা আগেই তারা বলেছে। জাহিদ বলছে কি এক্সাম কি পেছনের পসিবিলিটি আছে? আরে ভাই, এই লাস্ট টাইমে এসে এক্সাম পেছনের তো কোনো পসিবিলিটি নাই। সোহাগ বলেছে কৃষি শিক্ষা বিষয়ে একটা বিস্তৃত ভিডিও দেন। তো এখানে ব্যবহারিক খাতা স্বাক্ষর বা এই টুকটাক বিষয়গুলো নিয়ে কথা বলেছে। তোমাদেরকে বলবো যে এরকম কোনো প্যারা নাই, তোমরা কৃষি শিক্ষার টিচারদের কাছে প্র্যাকটিক্যালের বিষয়টা নিয়ে তুমি টিচারদের সাথে কথা বলবা, তাহলেই হবে। কারণ প্র্যাকটিক্যালে এ টু জেড সব কিছু টিচাররা নির্ধারণ করছে, নাম্বারটা টিচাররা পারে। এখানে বোর্ড তোমাকে তুমি সাইন করো না, তুমি মেরে ফেলবে না, কারণ সাইন করো না নাম্বারটা দিবে না, শিক্ষকরা দিবে না। সো শিক্ষকদের সাথে সব কিছু মিলে জেলে কথা বলো। এখানে আশিকুর বলেছে ভাইয়া আমাদের কি, আচ্ছা এখানে বলছে ভাই আমি পর্দা করি, হাত মোজা পা মোজা পরি, সামথিং অনেক কিছু বলছে। তোমাদেরকে এখানে ড্রেস কোড নিয়ে আমি একটু ছোট্ট করে বলি। দেখো, তুমি এখানে তোমার পর্দা করো, অফকোর্স পর্দা করতেই পারো, অস্বাভাবিক কিছুই না, তুমি তোমার মতো করে পর্দা করে যাও, হাত মোজা পা মোজা পরে যাও, কোনো ব্যাপার না, কিন্তু কানটা খোলা রাখতে হবে। যদি তুমি কান খোলাও না রাখো, কানটা হয়তো বা শিক্ষক এসে তোমাকে চেক করতে পারে, চেক করে দেখতে পারে কানে কোনো কিছু লাগানো আছে কিনা, ইয়ারফোন বা ব্লুটুথ ইয়ারফোন এরকম অনেক কিছু অনেক সময় মেয়েরা লাগায়। তো এই ব্যাপারে একটু চেক করবে। তুমি যদি তোমার জায়গায় পিওর হয়ে থাকো তাহলে কোনো সমস্যা নেই, আইসা চেক করে গেল। আর একটা বিষয় হচ্ছে যে ড্রেস কোড, অনেকেই বলতেছে স্কুল ড্রেস পরে যেতে হবে নাকি যে কোনো ড্রেস পরে যাবা, তাদেরকে বলবে স্কুল ড্রেস, বা এটা মূলত স্কুলের নিয়ম। স্কুল যদি বলে যে ড্রেস কোড পরে যেতে হবে তাহলে তুমি স্কুল ড্রেস পরে যাও, আর যদি বলে যে না ড্রেস নিয়ে কোনো চাপ নেই তাহলে তুমি তোমার ইচ্ছে মতো পরে যাও, কিন্তু অফকোর্স চেষ্টা করবে একটা শার্ট পরে যাওয়ার, অন্তপক্ষে যে টি শার্ট বা গোল গলার গেঞ্জি পরে যায়ও না, কেমন। এখানে প্রশ্ন করেছে আহসান ভাইয়া আমার ব্যবহারিক খাতা কীভাবে লিখবো, মানে ব্যবহারিক প্রশ্ন কই পাবো। দেখো, ব্যবহারিক প্রশ্নটা স্কুল থেকে শিক্ষক তোমাদেরকে দিবে, বোর্ড থেকে কোনো ধরনের ব্যবহারিক প্রশ্ন দিবে না। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস শেষে ব্যবহারিক প্রশ্ন দেওয়া আছে 5-6টা, ওইখান থেকে 2টা বা 3টা শিক্ষকরা বলবে এই 2টা 3টা তোমরা কইরা ব্যবহারিক খাতা জমা দাও, সেটা শিক্ষকরা বুঝবে, কেমন। শিক্ষক যে সাবজেক্টে ব্যবহারিক আছে ওনাকে একটু জিজ্ঞেস করো, তাহলেই পারবা। এখানে তন্ময় প্রশ্ন করছে এক্সাম কি অনেক হার্ড হবে, এক্সামের পেপার কি অনেক হার্ড হবে কিনা। ও হয়তো বা এক্সামের ডিউটির কথা বলেছে এবং হচ্ছে কোশ্চেনের কথা বলেছে। কোশ্চেন অ্যাভারেজ হবে, সহজ হবে, আবার কঠিনও হবে। যারা পড়াশোনা করে যাবে তারা পাস করতে পারবে, ভালো রেজাল্ট করবে। আর এক্সাম কেমন হবে এটা বলতে পারতেছি না, এক্সাম হার্ড হবে কিনা, এই টুকটাক তথ্যগুলো নিয়ে ভিডিও হয়তো আসতে পারে সামনে। তো এখানে প্রশ্ন করছে তামিম ভাইয়া কমপ্লেন লেটার কি 2 পেজে লেখা যাবে, ফর্মাল লেটার কি অ্যাপ্লিকেশন আসতে পারে, নোটিস কমপ্লেন লেটার যে কোনো একটা আসবে না, নোটিস এবং কমপ্লেন লেটার 2টাই আসবে, সেখান থেকে যে কোনো একটা অ্যান্সার করবা। আর কমপ্লেন লেটার অবশ্যই 2 পেজ তুমি লিখতেই পারো যদি তোমার দরকার হয়, তবে আমি ওই যে বললাম তোমাদেরকে জাস্ট এই বাম পাশ থেকে তোমরা শুরু করবা, বাম পাশের পেজটা শেষ করে ডান পাশে লিখবা, তোমরা ডান পাশের পেজটা শেষ করে আবার অপর পেজটা লেখার মানে ট্রাই করা দরকার নেই, কেমন। এই পরবর্তী একদম প্রশ্ন করছে ভাই কালার পেন দিয়ে বৃত্তপাট করা যাবে, একদমই না, কালার পেন দিয়ে বৃত্তপাট করা যাবে না, সিম্পল বল পেন দিয়ে বৃত্তপাট করতে হবে, সিম্পল বল পেন 5 টাকা কলম দিয়ে বৃত্তপাট করতে হবে। বৃত্তপাটটা অনেক ইম্পর্টেন্ট, অনেক সময় অনেক ভুল বা কালার পেন দিয়ে ইউজ করা যাবে না, আর এমনিতে তুমি জেল পেন টেল পেন ইউজ করলে বৃত্তটা ছিঁড়ে যায়, তখন তোমার জন্য অনেক বড়টা ঝামেলা। পরীক্ষার সময় পরীক্ষা লিখে বাধ্যতামূলক ইউনিফর্ম পরা লাগবে, যেটা বললাম, যদি স্কুল বলে তাহলে যেতে হবে, অন্যদের কোনো বাধ্যতামূলক নাই। ভাই গণিত পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করবো, হ্যাঁ অফকোর্স সকল পরীক্ষায় তুমি ক্যালকুলেটর নিয়ে যেতে পারবা, তোমার যতগুলো ইচ্ছে সাইন্টিফিক ক্যালকুলেটর তুমি ব্যবহার করতে পারবা। সেখানে প্রশ্ন করেছে আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি মহান আদালত ভালো আছেন, কৃষি শিক্ষা গাইডে অনেক প্রশ্ন যায়, ওর কথা হচ্ছে যেটা আমি বুঝলাম যে ও বলেছে কিন্তু গাইডে অনেক প্রশ্ন এরকম দেওয়া আছে, তাহলে কি আমরা গাইডের মতো করে লিখবো নাকি যেমন তেমন করে লিখবো। দেখো অফকোর্স বলবো যে গাইডের মতো করে লিখলে তুমি ভালোটা নাম্বার পাবা, কিন্তু গাইডের মতো করে গাইডে যত বড় লেখা অত বড় তো লেখা পসিবল না। তো সেই জায়গা থেকে তোমরা যেটা করতে পারো, তোমরা গাইডের ফরম্যাটটা ফলো করতে পারো, ঠিক আছে, কিন্তু তোমরা তোমাদের মতো করে লেখলা। আমি এই সৃজনশীল প্রশ্ন কীভাবে লিখবা সেই বিষয়
নিয়ে আমি তোমাদেরকে একটা ভিডিও আপলোড করতেছি, আমরা একদম খাতায় দেখিয়ে দিব কীভাবে লিখতে হয়, সেখান থেকে তোমরা দেখে নিও। এখানে আমাদের কায়েস প্রশ্ন করছে এক্সাম কি এমসিকিউ বিভাগ থাকবে, আর থাকলে কি কোশ্চেন কি উল্টাপাল্টা দেওয়া থাকবে, প্লিজ বলবেন। হ্যাঁ, অফকোর্স বিভাগ থাকবে এবং উল্টাপাল্টাও দেওয়া থাকবে, মানে সেট আকারে দেওয়া থাকবে, কিন্তু ওই রকম উল্টাপাল্টা না। আর বিভাগ থাকবে বলতে কি, যে তোমাকে কোনো ধরনের বিভাগ বাধ্যতামূলক থাকবে না, তুমি এমসিকিউ যে কোনো 30টা থেকে যে কোনো 15টা অ্যান্সার করতে পারবা। কেমন? এখানে প্রশ্ন করেছে তুবা, ভাইয়া এখন কি আমাদের 3টা সিকিউ অ্যান্সার করতে হবে, তাই এখন কি লাস্ট 3টা অধ্যায় ভালোভাবে পড়লে? আচ্ছা, ও এখানে অধ্যায়ের কথা বলেছে। আমি বলবো যে তোমার গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তুমি পড়লেই হবে। এক্ষেত্রে এমন হতে পারে যে 4টা-5টা অধ্যায় যদি পড়ে যাও ভালো, মানে ব্যাকআপ রইলো, তুমি 3-4টা অধ্যায় পড়ে গেলেও ভালো, বা 3টা অধ্যায় পড়ে গেলেও ভালো। আর গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়ে গেলে প্রশ্ন কমন পড়বে, প্রতিটা অধ্যায় থেকে কম বেশি প্রশ্ন আসবে। এখানে প্রতিবেদন স্থান কাল আন্ডারলাইন করার সময় কি কালার পেন ইউজ করবো কি? না, প্রতিবেদনে কোনো সময় কালার পেন ইউজ করবে না। প্রতিবেদন নোটিশ এসবে কালার পেন না, দেখো এটা কখনো কালার পেন ইউজ করে না। প্রতিবেদন নোটিশ, ফর্মাল লেটার এইসবে একদম সিম্পলভাবে, ভাই তুমি একজনকে এটা পাঠাচ্ছ, এখানে কালার পেন ইউজ করার কিছু নাই। এই পরবর্তীতে এখানে প্রশ্ন করেছে কাবির যে ধরুন আমি নৈবিত্তিকে দাগালাম সেটা ভুল হলো, আমি ওই নৈবিত্তিকটা কেটে দিয়ে অন্যটা দাগালে কি কাউন্ট হবে? না, কাউন্ট হবে না। যখনই তুমি নৈবিত্তিক এটা 2টা দাগায় ফেলবা তখন ওই নৈবিত্তিকটা বাদ হয়ে যাবে। আবদুল্লাহ বলছে স্যার ইংরেজি প্রশ্ন কি সেট আকারে থাকবে? ইংরেজি প্রশ্ন কখনো সেট আকারে হয় না ভাই, ইংরেজি প্রশ্ন সিম্পলভাবে আসবে, স্বাভাবিকভাবে। তো এখানে আরও প্রশ্ন করেছে ভাইয়া সসীম ধারা বীজগণিত থেকে প্রশ্ন আসবে। হ্যাঁ, অবশ্যই প্রশ্ন আসবে এগুলো থেকে। এখানে প্রশ্ন করেছে মেহেদি, ভাইয়া আমি জানতে চাই পরীক্ষার রুটিন আগেরটাই আছে? হ্যাঁ, পরীক্ষার রুটিন আগেরটাই আছে এবং শনিবারও পরীক্ষা হবে, অফিস আদালত সব কিছু বন্ধ থাকলে শনিবার পরীক্ষা হবে। তারপর এখানে প্রশ্ন করেছে ভাইয়া পরীক্ষার আগের দিন রাতে কীভাবে পড়বো আর লুডশিট কীভাবে নিব? পরীক্ষার আগের রাতগুলো বা টুকটাক পরীক্ষার মধ্যে বন্ধগুলো নিয়ে আমরা একটা ভিডিও আপলোড করবো, এটা নিয়ে তোমাদের এখানে কেউ একজন বলেছে, সেটা নিয়ে ভিডিও পাবা। আর লুডশিট নিয়ে তোমাদের মনে হয় না লুডশিট লাগবে, কারণ তোমাদের 4টা সৃজনশীল 3টা সৃজনশীল লিখতে হবে, এগুলো মেন পেপারের মধ্যে লিখতে পারবা। তারপর যদি লুডশিট লাগে তোমরা অবশ্যই সেই লুডশিটের নম্বরটা তোমাদের খাতায় কিন্তু অবশ্যই নোট করে ফেলবা অতিরিক্ত উত্তরপত্রের জায়গায়, কারণ এটা জরুরি। এবার এখানে প্রশ্ন করেছে যে ভাইয়া অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, পদ্মা সেতু অনুচ্ছেদ কি ইংরেজিতে প্যারাগ্রাফ আকারে আসবে বা অনুচ্ছেদ? অফকোর্স আমি বলবো যে অনুচ্ছেদ 1-2বার পড়ে যাও, আর প্যারাগ্রাফটা যদি পারো 1-2বার বেশি করে একটু পড়ে যাও, কারণ চলে আসতে পারে ভাই। পদ্মা সেতু নিয়ে বাংলাদেশে অনেক হাইপ গেছে, সো এই জায়গা থেকে যে আসবে না তার গ্যারান্টি কি? এখানে অনেকেই কমেন্ট করেছে দেখলাম, পদ্মা সেতু নিয়ে কিন্তু আমাদের অলরেডি প্যারাগ্রাফ দেওয়া আছে, যেখানে 4টা প্যারাগ্রাফ দিয়েছি আমরা। সো যে কোনো 4টা প্যারাগ্রাফ থেকে যেটা সহজ তুমি সেটা কিন্তু পড়তে পারো, হয়তো ভিডিওটা খুঁজলে পেয়ে যাবা। এখানে প্রশ্ন করছে ভাই পরীক্ষা হলে কি ঘড়ি নেওয়া যাবে? অফকোর্স ঘড়ি নিতে পারবা, তবে ডিজিটাল ঘড়ি না, অ্যানালগ ঘড়িগুলো নিতে পারবা। ডিজিটাল মানে স্মার্ট ঘড়ি, যেগুলো দিয়ে মোবাইল চালানো যায় বা হার্টবিট মাপা যায়, এটা করা যায় ওটা করা যায়, এইসব কিছু যাবে না। তুমি সিম্পলভাবে যে ঘড়িটা, মানে যেসব ঘড়িতে ব্লুটুথ কানেক্টেড নাই বা স্মার্ট নাই সেগুলো ইউজ করতে পারবা। যেমন ডিজিটাল অনেক আছে, মানে ভালো কাটা দেখায় যে তোমার টাইমের মতো করে অক্ষরগুলো লেখা, ওগুলো ইউজ করতে পারবা। তারপর এখানে প্রশ্ন করেছে, আর কে প্রশ্ন করেছে দেখি, এখানে প্রশ্ন করেছে মাইশা যে শ্রোতা শোভন ভাইয়া পরীক্ষার আগের দিন বা মাঝের 1-2 দিন কোনো নিয়মে পড়াশোনা করবে, এগুলো রিভিশন নেওয়া নিয়ে একটা রিলেটেড ভিডিও চাচ্ছিল। এখানে প্রায় 64 লাইক পড়ছে, আমি বুঝছি ভিডিওটা লাগবে পোলাপানের, তোমাদের লাগবে, সো এটা নিয়ে ইনশাল্লাহ ভিডিও পাবা। এখানে বলছে ভাই কালার পেন দিয়ে প্রশ্নে দাগ দেওয়া যাবে? হ্যাঁ, প্রশ্নে কোনো ধরনের দাগ দেওয়া যাবে না ভাইয়া। প্রশ্নে যদি তুমি দাগ দিতে চাও শুধুমাত্র রুল দিয়ে দাগ দিতে পারবা, কোনো ধরনের প্রশ্নে দাগ দিতে পারবা না। প্রশ্নে দাগ দিলে এক্সপেল পর্যন্ত করে দেয়। ভাইয়া সেট কোড একটু বুঝিয়ে বলবেন এমসিকিউ এর? ভাই আমি একটা প্রশ্ন নিয়ে বোঝান প্লিজ। সেট করে আমি তোমাদেরকে প্রশ্ন নিয়ে কীভাবে বুঝাবো ভাই? এই মুহূর্তে আমার কাছে প্রশ্ন নেই। তোমাদের 4টা সেট থাকবে ভাইয়া, ক খ গ ঘ। ক নম্বরে যে প্রশ্নটা থাকবে ক সেটে, তোমাদের 1 নম্বর যে প্রশ্নটা সেটা খ সেটে থাকবে 5 নম্বরে, গ সেটে থাকবে 10 নম্বরে, ঘ সেটে থাকবে হয়তো 15 নম্বরে, এরকমের চেঞ্জ থাকবে, মানে এলোমেলো করা থাকবে, যেটা তোমার সাথে কারো মিলবে না। তারপরে এখানে আর কে প্রশ্ন করেছে একটু দেখি। এখানে প্রশ্ন করছে ভাই গণিতে কি প্রত্যেক অধ্যায় থেকেই প্রশ্ন আসবে? হ্যাঁ, গণিতে প্রত্যেক অধ্যায় থেকে প্রশ্ন আসবে কিনা তা বলতে পারছি না, তবে প্রত্যেকটা বিভাগ থেকে প্রশ্ন আসবে, যেভাবে বিভাগ থাকে সেভাবে প্রশ্ন আসবে। বাংলা দ্বিতীয় পত্রে বহু নির্বাচনী মেইন বই থেকে আসবে? দেখো সব কিছু মেইন বই থেকে আসবে, মেইন বইয়ের বাইরে কখনোই কোনো কিছু আসবে না। এখানে প্রশ্ন করেছে অস্তিত্বের কি সন্ধান? ভাইয়া গণিত বিষয়ের সৃজনশীল প্রশ্ন প্রতি বিভাগ থেকে একটি করে সৃজনশীল লিখতে হবে, মোট 4টা নাকি যে কোনো 4টা? অফকোর্স যে কোনো 4টা
সো প্যারা নিও না। আর তোমার অস্তিত্ব সন্ধান পাইলে আমাকে জানাইও, কেমন? এখানে প্রশ্ন করেছে ভাইয়া পরীক্ষা আরও 3 দিন আছে, এই পরীক্ষার সময় সাবজেক্ট টপিক অনুযায়ী রিভিশন দিব, এটা নিয়ে একটা ভিডিও দিয়েন। হ্যাঁ, অফকোর্স তোমাকে সাবজেক্টের টপিক অনুযায়ী দিতে হবে। আর কীভাবে সাবজেক্টটা নির্ধারণ করবে এটা তোমার সুবিধা মতো তোমাকে বুঝতে হবে। দেখা গেল তুমি ইংরেজি হয়তো বা 5টা প্যারাগ্রাফ পড়ছো, তাহলে 5টা প্যারাগ্রাফ তুমি একবারে নিয়ে নাও। তুমি অঙ্ক হয়তো বা 2টা অধ্যায় রিভিশন দেবে, তুমি অঙ্ক 2টা অধ্যায় সে তোমার মতো করে রিভিশন দাও। এখানে আমি তোমাকে টপিকটা সাজিয়ে দিতে পারলে তাহলে তোমার সেটা কাজে আসবে না, কারণ আমি টপিক সাজাবো আমার মতো করে, তোমার মতো কেন সাজাবো? সেক্ষেত্রে তোমাদের সাথে সবার সাথে তো মিলবে না, হয়তো কারো উপকার আসবে কারো আসবে না। এখানে প্রশ্ন করেছে প্রতিবেদন 3 পেজে আর ইমেল 2 পেজে লেখা যাবে। প্রতিবেদন যে কয় পেজ ইচ্ছে তুমি লিখতে পারবা, তবে ফরম্যাটটা যেন 1 পেজের মধ্যে হয়। কীরকম? যেমন প্রতিবেদন উপরে যে প্রতিবেদনের নাম, স্থান, ঠিকানা, এটা যেন 1 পেজে হয়, আবার শেষের দিকে কথা তুলো যেন 1 পেজে হয়, মানে একসাথে হয়। এমন না যে তুমি প্রতিবেদন নাম ঠিকানা লিখলে 1 পেজে, আরেক পেজে লিখলে গিয়া প্রতিবেদন এটা ওটা, তো এভাবে হবে না। একটা ফরম্যাটটা যেন ঠিক থাকে তাহলেই হবে। সো এই মোটামুটি কাছে শেষ করেছে, বুঝছো? অনেক প্রশ্ন, কতক্ষণ কথা বলছি জানি না, কতক্ষণ কথা বললাম, প্রায় 20 মিনিট। সো আজকের মধ্যে আমি এখানে বিদায় নিচ্ছি। জানি না এতক্ষণ পর্যন্ত কারা দেখেছো, যারা দেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পরীক্ষা সম্পর্কিত তোমরা যারা এখনও প্রশ্ন রয়েছে তারা আমাদের ইনস্টাগ্রাম ইনবক্স করতে পারো, আমি চেষ্টা করবো সেখানে তোমাদের হেল্প করার। সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।